প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বা গণমাধ্যম সহ প্রিন্ট মিডিয়ায়, অনলাইনে সব জায়গায় আপনারা দেখেছেন যে ভারত পাকিস্তান পরিস্থিতি কী অবস্থায় চলছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন রয়েছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন পাকিস্তানের করাচিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ মাসকাত হাসান রয়েছেন আমাদের সাথে ভারত থেকে যুক্ত হবার কথা রয়েছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। আমরা আলোচনাটা শুরু করতে চাই। মাসকাত ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি যেহেতু পাকিস্তানে অন গ্রাউন্ডে আছেন, আমরা আপনার কাছ থেকে পাকিস্তানের অবস্থা শুনবো এবং গৌতম লাহিড়ী তিনি যুক্ত হলে ভারতের অবস্থানটা জানার চেষ্টা করবো। তবে আমি প্রথমেই চলে আসছি যে ডক্টর আমেনা মহসিন আপার কাছে। আপা, দুদিন থেকে আপনারা নিউজটা ফলো করছেন এবং সেটা দেখতে পাচ্ছেন যে কাশ্মীরে যে পর্যটন কেন্দ্র, সেখানকার মধ্যে যে 26 জন যে নিহত হয়েছে, সেটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পেহেলগাম হত্যাকাণ্ডে এই 26 জনের যে হত্যার জন্য ভারত সরাসরি না করলেও নানাভাবেই পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান আবার হুঁশিয়ার করে বলেছে যে এই ধরনের বক্তব্য ভারতের তারা ঠিক নয়। এই অবস্থার মধ্যে দুদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। যারা বর্ডারে অবস্থান করছেন তাদের মধ্যে উৎকণ্ঠা চলছে। দুটি বলা চলে যে তাদের দুজনের মধ্যেই শক্তির দিক থেকে কম বেশি সেটি আমরা কখনো পরীক্ষা করে দেখিনি, কিন্তু মনে হচ্ছে যে দুপক্ষই খুব উত্তেজিত অবস্থায় আছে। সে অবস্থায় একেবারে সর্বশেষ পরিস্থিতিটা 26 জন নিহত হওয়ার পরে ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আমরা ডিসকাশন স্টার্ট করার আগে আমি খুবই দুঃখ জানাচ্ছি যে 26 জন মারা গেল এবং তাদের পরিবারের প্রতি আমাদের একটা কন্ডোলেন্সটা থাকবে এবং এ ধরনের ঘটনা আমরা খুব জোরালোভাবে নিন্দা করি। এই ধরনের ঘটনা কখনই ঘটা উচিত না। সে ব্যাপারে আমার মনে হয় আমার অবস্থানটা আমি একটু পরিষ্কার করতে যাচ্ছি। এই যে ঘটনাটা ঘটলো, দেখেন, যখন ঘটনাটা ঘটলো পেহেলগামের যে ইনসিডেন্টটা, আমরা যদি একটু এবং সরাসরি আপনি যদি বলেন, আপনি যেটা দেখছেন, আমরা দেখছি যে খুবই উত্তেজনাকর একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক চলে এসেছে। এটা ধরেন একটা দিক হলো যে ইটস আ কন্টিনিউয়েশন। আমরা এটা অতীতেও দেখে এসেছি এভাবে পাকিস্তান ভারতের যে সম্পর্ক, সেটারই একটা কখনো হট, কখনো কোল্ড, কখনো টু হট, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা ওদের সম্পর্কটা রিভলভ করে। কিন্তু এই মুহূর্তে একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কারণ যে ধরনের আমরা যেটা আন্তর্জাতিক সম্পর্কে ভাষায় বলে থাকি যে ওয়েপনাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ, আপনার যে ধরনের ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে খুব জিঙ্গোইস্টিক। এবং আমরা 2টা নিউক্লিয়ার স্টেটের কথা বলছি। এই যে বলা হচ্ছে যে গাজার মতো বা প্যালেস্টাইন ইসরায়েলের মতো, এটা একসাথে কম্পেয়ারেবল সিচুয়েশন না। দুটো রাষ্ট্রেরই কিন্তু নিউক্লিয়ার ক্ষমতা আছে এবং যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এবং বারবার আমি যেটা ধরেন দুপক্ষই একই জায়গাতে অনেকটা যে হ্যাঁ আমরা যে কোনো অপশন ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু এই অঞ্চলের জন্য তো নাই, কারোর জন্য এগুলো কাম্য না। এবং আমি আবারও বলছি যে আমরা এ ধরনের ঘটনা দেখে এসেছি। তো আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে ঘটনাটা ঘটার সাথে সাথেই কিন্তু ইন্ডিয়া ব্লেমটা ডাইরেক্টলি পাকিস্তানকে করে দিয়েছে। এবং আপনিও নিশ্চয় লক্ষ্য করেছেন তাদের রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণগুলো, সেগুলো এরকম যে অ্যাট্যাকগুলো চলছে, যেভাবে ভার্বাল অ্যাট্যাকগুলো চলছে, সেখানে ঠিক এক তো হলো যে এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এটা বিরাট একটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ফেইলিয়ার। এবং এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই যে আমি কোন পক্ষকে দায়ী করব, সেটা অন্তত আমি আমার পজিশন থেকে আমার পক্ষে সম্ভব না বলা। কারণ এরকম একটা একটা তদন্ত যাওয়া উচিত, একটা নিরপেক্ষ বডির মাধ্যমে একটা তদন্ত হওয়ার দরকার। আর এর সাথে যদি আমি জিওপলিটিক্সটাকেও ইনভলভ করে নিয়ে আসি, একটা লার্জার গেম,
যেখানে ধরেন আমেরিকার এক ধরনের কিছু ইন্টারেস্ট আছে, চায়নার ইন্টারেস্ট আছে, কারণ যেই অঞ্চলের কথাগুলো আমরা বলছি ইন্ডিয়া পাকিস্তান, এরা কিন্তু ভূ রাজনীতির একটা কেন্দ্রবিন্দুর মতো এখন আছে। আপনি একটু আর পাশে ওখানে ওদিকে আফগানিস্তানের ইস্যুটা তো আছে আফগানিস্তানে। সো এটা যে একটা খুব যে একটা পিসফুল জায়গা তা না। কাশ্মীরের নিজের ভেতরেও তো অনেক ধরনের অসন্তোষ আছে, এটা তো আমাদেরকে স্বীকার করে নিতে হবে। মানে কাশ্মীরের অসন্তোষটা কোন সেন্সে বোঝানোর চেষ্টা করছেন? আমি বলার চেষ্টা করছি, ধরেন ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পলিসিসগুলো ছিল, আর্টিকেল 370 যখন ওরা সরিয়ে নিল, তারপরে কাশ্মীর, এমন তো না যে কাশ্মীরে এটা সাধারণ জনগণ এটাকে মানে অনেক কাশ্মীরের সাধারণ জনগণ বলতে আমি বুঝাচ্ছি মুসলিম যে পপুলেশন, তাদের মধ্যে তো অনেক ধরনের অসন্তোষেরও ব্যাপার ছিল, তাই না? এবং ধরেন এখানে অসন্তোষ কাদের প্রতি? ইন্ডিয়ান স্টেটের প্রতি, যারা এই আর্টিকেল 370টা সরিয়ে ফেললো, যেটা মাধ্যমে একটা স্পেশাল স্ট্যাটাস কাশ্মীর ভোগ করত। সেই স্পেশাল স্ট্যাটাসটা তো এই সরকার, বিজেপি সরকার সেটা সরিয়ে ফেলেছিল। কাশ্মীরে একটা কাশ্মীর রেজিস্ট্যান্স মুভমেন্টেও আছে। সো এবং যে অঞ্চলে হয়েছে সেটা, এবং এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, কাশ্মীর ইজ ওয়ান অফ দ্য মোস্ট মিলিটারাইজড রিজন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, আমি যদি ধরেও নিই যে বাইরে থেকে এসে এটা করা হয়েছে, মানে আগে আমি আবারও আমার অবস্থান এখানে ক্লিয়ার করছি যে আমার কাছে যেহেতু কোনো এভিডেন্স নেই যেটা কে করেছে, সেই জন্য এই মুহূর্তে যে আমি ডাইরেক্টলি কাউকে ব্লেম করব সে অবস্থানে আমি নেই। ভারত কি কাউকে দায়ী করছে সরাসরি, বা ভারত তো পাকিস্তানকে দায়ী করেছে না এটাতে, যতটুকু আমার জানা মতে মনে হয় আপনার কাছে? কারণ অতীত ইতিহাস আছে পাকিস্তানের, তো আমরা জানি যে অতীত ইতিহাস আছে, এমন তো না যে পাকিস্তান স্টেটটা করেনি। তারপরে পাকিস্তানের সামরিক বাহিনী এরকম বিভিন্ন কার্যকলাপের সাথে আগেও ইনভলভড হয়েছে, সেগুলোও আমরা জানি, সেগুলো আছে, সেটা আছে, কিন্তু সেটারই যে এটা কন্টিনিউটি সেটা তো আমি বলতে পারবো না। মানে আমি একজন বিশ্লেষক হিসাবে বা একাডেমিক হিসাবে যখন আমি কথা বলবো, তখন তো আমি এভিডেন্স নিয়েই কথা বলবো। সেই অবস্থান থেকে আমি কথাটা বলছি যে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে এটার জন্য আমি কাকে দায়ী করবো, বাট ডেফিনেটলি এটাকে আমি কন্ডেম করছি, ইটস অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম, এবং আমি এটাকে খুব জোরালোভাবে কন্ডেম করছি, এটা যেই করুক না কেন। তার মানে কাশ্মীরের মানুষের মধ্যে নানা রকম ভাবে তাদের একটা ক্ষোভ আছে, যে তাদের অসন্তোষ তো আছে, এটা আপনিও জানেন আমিও জানি। আর্টিকেল 370 নিয়ে একটা ক্ষোভ আছে। এই ইন্ডিয়াতে এই মুহূর্তে আমরা জানি ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ আইন হয়েছে, সেটা নিয়েও মুসলমানদের মধ্যে একটা, কিন্তু সেইটা যে কাশ্মীরে যাবে সেটা আমি কথাটা বলছি না, আমি কথাটা বলছি যে একটা ক্ষোভ আছে। এখন কাশ্মীরের ভেতরেও তো কাশ্মীর রেজিস্ট্যান্স মুভমেন্ট আছে। সো এই জিনিসগুলো আমি ব্লেম গেমের মধ্যে না গিয়ে আমার মনে হয় যে মানে গুড সেন্স, মানে লেট স্যানিটি প্রিভেইল, এগুলো একটা তদন্ত সাপেক্ষে আপনি কাউকে ব্লেম করতে পারেন। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবার আসবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী তিনি যুক্ত হয়েছেন। গৌতম দা, আপনি ভালো আছেন? মিস্টার গৌতম, আপনি একটু আনমিউট করবেন কিনা? মিস্টার গৌতম একটু আনমিউট করলে আমরা শুনতে পাবো। ভারত থেকে যুক্ত হয়েছেন গৌতম লাহিড়ী। আমরা গৌতম লাহিড়ী দাদাকে একটু আনমিউট করার জন্য অনুরোধ করছি, আনমিউট করতে পারছেন কিনা। যাই হোক, আমি একটু মাশকাত হাসান ভাই পাকিস্তানের করাচি থেকে যুক্ত হয়েছেন। আমি মাশকাত ভাই, অন গ্রাউন্ড আপনি কি দেখতে পাচ্ছেন? যেমন আমরা যেটা বলছিলাম, ভারত দায়ী করছে যে পাকিস্তানকে, পাকিস্তানও কিন্তু এটার তীব্র প্রতিবাদ করছে, তারাও কিন্তু তাদের সীমান্ত এলাকাকে আরও বেশি শক্তিশালী করছেন। পাকিস্তানের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত জোরালো ভূমিকা রেখে তারা তাদের সে অবস্থানটা ব্যাখ্যা করছেন। আপনি পাকিস্তানের সাংবাদিকতার সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে আপনি সর্বশেষ পাকিস্তান অবস্থানটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ কিরণ ভাই। পাকিস্তানে আজকেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেই একই দাবি জানিয়েছেন যে এভাবে কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপরে আরোপ লাগানো বা পাকিস্তানকে দায়ী করার পরিবর্তে
তথ্য-উপাত্ত হাজির করা উচিত, প্রামাণিক তথ্য-উপাত্ত আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করা উচিত। কেননা এভাবে কেবলমাত্র অনুমান ভিত্তিক মন্তব্য দিয়ে যুদ্ধ চাপিয়ে দেয়া ঠিক নয়। ওই আলোচনাটি মোটামুটিভাবে আমরা পাকিস্তানের মিডিয়াতে এবং জনমানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে যুদ্ধ আসলে তারা চায় না। এই মুহূর্তে পাকিস্তানে যে যুদ্ধের প্রস্তুতি তা তো প্রতিক্রিয়া, মানে যেহেতু যুদ্ধের দামামা ভারতে বাজছে, এর প্রেক্ষিতে পাকিস্তানেও দেখা যাচ্ছে যে তারা সেনা সমাবেশ করছে ভারত সীমান্তে, তারপরে বিমান বাহিনীকে প্রস্তুত হতে দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে এমনকি তারা পারমাণবিক যে অস্ত্রশস্ত্র তাদের রয়েছে সেই ব্যাপারগুলোকেও প্রস্তুত করছে যদি সত্যি যুদ্ধে অবতীর্ণ হতে হয় তার জন্য। তো একে ঘিরে পাকিস্তানের জনপরিসরে খুব একটা স্নায়ুচাপ রয়েছে, কেননা যুদ্ধ তো আসলে কখনোই কোনো জনপদের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। আর বিশেষ করে সেটা যদি হয় পারমাণবিক শক্তিধর দুটি দেশের যুদ্ধ, তাতে তো পুরো দক্ষিণ এশিয়াই আসলে ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তানে একটা বিষয় যেটা মিডিয়াতে চোখে পড়েছে, ডন.কম, পাকিস্তানের ডন পত্রিকা খুব বিখ্যাত, সেই ডন.কমে এডিটোরিয়ালে যেটা দেখা যাচ্ছে যে সেখানে কোনো ওই যুদ্ধ কান্না নেই বা সেখানে এমন কোনো রেটরিক নেই যা ভারতের প্রতি বিদ্বেষ প্রকাশ করবে। এই বিদ্বেষ প্রকাশ না করে বরং কনফ্লিক্ট রেজলিউশনের একটা মনোভঙ্গি পাকিস্তানের মিডিয়াগুলোতে আমরা লক্ষ্য করছি, এবং টকশোগুলোতেও আমরা যে দেখতে পাচ্ছি যে সেই যে ধরুন 1947 সাল বা 65 সালের যে বুমার্সরা ছিলেন যারা ওই একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করতেন বা তাদের জমি জমা নিয়ে একটা কার্যা ছিল, তো নতুন প্রজন্মের মধ্যে কিন্তু এই ভারত বিদ্বেষটা আসলে নেই, যে কারণে বা ভারতের রাজনীতিতে গত 2-3টি নির্বাচনেও দেখা গেছে যে ভারত বিদ্বেষ কোনো আর ফ্যাক্টর না, মানে তাদের উগ্র জাতীয়তাবাদে ভারত বা কাশ্মীর কোনো ফ্যাক্টর নাই। সেই ক্ষেত্রে জনমানুষ আসলে যুদ্ধ চায় না, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা আরোপ যে সন্ত্রাসবাদী কোনো হামলা হলেই সেটা পাকিস্তানের উপরে দায় চাপানো হয়, এর একটি বিপরীত চিত্রও কিন্তু রয়েছে। কিছুদিন আগে বেলুচিস্তানে একটি খুবই হাইটেক ট্রেন হাইজ্যাকিং হয়েছে, সেটাতেও বেশ প্রাণহানি ঘটেছে এবং সেটাও দায় দায়িত্ব কিন্তু ভারতের ঘাড়ে চাপানো হয়েছে। মানে বেলুচিস্তানে কিছু হলে সেই দায় পাকিস্তান চাপিয়ে দেয় ভারতের উপরে, আর কাশ্মীরে কিছু হলে সেই দায় ভারত চাপিয়ে দেয় পাকিস্তানের উপর। মানে একে অন্যকে এক ধরনের পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে বেলুচিস্তানের মানুষের যে অধিকারের চিৎকার বা আর্তনাদ সেইটা কেউ শুনতে পায় না, বা কাশ্মীরের মানুষের যে অধিকারের আর্তনাদ সেটা কেউ শুনতে পায় না। এইটা উভয় দেশের রাজনীতিবিদদেরই একটি, আমি বলবো যে পিলো পাসিং গেম বা ব্লেম গেমের মধ্যে দিয়ে আসলে দুইটি দেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়, এবং এইরকম একটি আলোচনা আমরা পাকিস্তানের মিডিয়ায় দেখতে পাচ্ছি। জি, আমি একটা বিষয় একটু আসি। মিস্টার গৌতম লাহিড়ী কি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন কি? আমি পাওয়া যাচ্ছে? গৌতম লাহিড়ী প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমার মনে হয় ওনাকে আলাদা ফোন করে বলে দিতে হবে যে উনি ফোন আনমিউট করার জন্য। আমি প্রডিউসারকে অনুরোধ করছি ওনাকে একটু আলাদা ফোন করে বলতে হবে আনমিউট করার জন্য। জি, গৌতম দাকে আমাকে শুনতে পাচ্ছেন? গৌতম দা আনমিউট বোধহয় করতে পারেনি। ঠিক আছে, আমি একটু আবার চলে আসি যে মাসকাত হাসান আপনার কাছে, যেটি পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছিল, মিস্টার মাসকাত হাসান সেটি বলছিল যে পেহেলগামের যে হামলার ঘটনা এটি ভারতের সাজানো নাটক বলে তারা বলছেন। এটাকে আপনি কীভাবে দেখেন? মানে পাকিস্তানকে যে ব্লেম গেম করছে, ব্লেম দিচ্ছে, বা কোনো ঘটনার প্রেক্ষাপটে এটা সাজানো কিনা যেটা পাকিস্তান বলবার চেষ্টা করছে, সেই জায়গাটা আপনার বিশ্লেষণ কি? যেহেতু পাকিস্তানে 2014 সালে আপনার পেশোয়ারে স্কুলে ইসলামের নামে সন্ত্রাসী হামলার পর থেকে ব্যাপকভাবে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ হয়েছে, এবং মাদ্রাসাগুলোকেও সরকারি মনিটরিং এর অধীনে আনা হয়েছে। IMF এর শর্ত মানতে মোটামুটিভাবে পাকিস্তানে এই যে সন্ত্রাসবাদী যে গ্রুপগুলো যেগুলোর নাম ভারত থেকে উচ্চারিত হচ্ছে, এগুলোর আর সক্রিয় থাকার সুযোগ নেই, বরং
একমাত্র ওই তেহরিকি তালিবান আফগানিস্তান থেকে যে সন্ত্রাসবাদীরা তারা এসে পাকিস্তানের অভ্যন্তরে দেখা যাচ্ছে যে কিছু হামলা চালায়, সেইটাকেই মানে একটু মোকাবেলা করতে পাকিস্তান যেখানে দেখা যাচ্ছে যে পেরেশান, সেইখানে পাকিস্তানের উপরে উল্টো এরকম আরোপ, সেটাকে তাদের কাছে তো অবশ্যই একটি যুদ্ধর ছুতা বলেই মনে হচ্ছে, এবং সেটাই তারা আলাপ আলোচনা করছেন। গত রাতে সেনেটেও এই আলোচনাটি হয়েছে যে এটা কেমন কথা যে কিছু একটা হলেই কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়ে একটা যুদ্ধের অ্যাডভেঞ্চার, যেমন আপনি 2019 সালেও খেয়াল করেন যে এইভাবে এক ধরনের যুদ্ধের মধ্যে গিয়ে দেখা গেল যে সেই যুদ্ধে কোনোভাবেই কোনো কিছু তারা করতে পারেনি ভারত, বরং তাদের একজন অফিসার, উনি এয়ারফোর্সের অফিসার, উনি ভূপাতিত হলেন এবং তারপরে এই যুদ্ধের দামামাটা থেমে গেল। তো এই যে যুদ্ধ খেলা এবং যুদ্ধের মধ্যে দিয়ে যে এক ধরনের ঘৃণা বিদ্বেষ সের আদান প্রদান, এটা আসলে দেশগুলোর অভ্যন্তরীণ যে সুশাসনের ব্যর্থতা বা অভ্যন্তরীণ জনগণের যে দাবি দেওয়া, সেগুলো থেকে মনোযোগ অন্যদিকে সরানো হয় কিনা, এইরকম একটি আলাপ আলোচনা আর কি পাকিস্তানের জনপরিসরে রয়েছে। জি, মিস্টার ভাস্কর থাকবেন আপনি আমাদের সাথে। আমি মনোযোগ অন্যদিকে সরানো হয় কিনা সেই জায়গাটা কিন্তু আসছি। আমরা কিন্তু এখন অনলাইন যে অনেকগুলি মিডিয়ায় নানা রকম সত্যি মিথ্যা জানি না, মনোযোগ সরানোর যে প্রসঙ্গটা আসলো, ওয়াকফ আইন একটা করা হচ্ছিল, সেটি হাইকোর্ট স্থগিত করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেটি হয়তো ভারতে আবার উচ্চ আদালতে সেটা নিয়ে কথা হবে, দেখা যাবে মুসলমানদের ভাগ্যে কী আছে। তো এই যে ওয়াকফ আইন এবং এই যে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার যে প্রসঙ্গটি মিস্টার মাসকাত হাসান বললেন, তো সেই জায়গাটায় কোনো বিশ্লেষণ আপনার আছে কি না যে এখানে তৃতীয় কোনো পক্ষ এসে যেটি ভারত পাকিস্তানকে দায়ী করছে, পাকিস্তান কিন্তু আবার পাল্টা জবাব দিয়ে তারা যে দায়ী নয় সেটা বোঝানোর চেষ্টা করছে। এখন পৃথিবীতে অনেকগুলি শক্তি তো কাজ করে, সেই কোনো তৃতীয় শক্তি এসে কি এ ধরনের কোনো ঘটনা ঘটাবার কোনো বিষয়ে আমরা মানে মাথায় আসে কিনা, চিন্তায় আসে কিনা? দেখুন, একটা কথা, আমরা মানে পৃথিবীর বিভিন্ন, আমি যদি দক্ষিণ পূর্ব এশিয়াকেও নিই, সেখানে তো তৃতীয় কোনো শক্তি এসে তাদের মধ্যে কিছু করে না বা করতে পারে না, কারণ আসিয়ান জোটভুক্ত দেশগুলোই খুব শক্তিশালী। তো এটা নিজেদের মধ্যে ঐক্য থাকলে, মানে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রগুলোর যদি নিজেদের মধ্যে একটু ঐক্য থাকতো, তাহলে তৃতীয় শক্তির কথা তো আসতে পারে না। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে 47-এর পর থেকে আমরা দেখছি যে স্নায়ুযুদ্ধের কবলেই পড়ে গেছিলো পাকিস্তান এবং ভারত। ইন্ডিয়া নন অ্যালাইনমেন্টে জোট নিরপেক্ষর দিকে গেছে, আর পাকিস্তান একেবারেই ওয়েস্টার্ন অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে ছিল। এর মধ্যে আমরা দেখছি চায়নার ইয়েটা না, তো ওই সিপ্যাকের কথাটা এসে যায়, যেটা একেবারেই ধরেন যেখানে চায়না ইনভলভড আছে, আবার সেখানে আফগান বর্ডারগুলোও আছে। এই সমস্ত সিচুয়েশনগুলো কিন্তু বারবারই বলা হয়, এবং তৃতীয় পক্ষ আছে, মানে আমাদের দেখেন, আমার মনে হয় না যে এখানে তৃতীয় পক্ষ কোনো ইনভলভ হয়ে এগুলা করছে। আমার যেটা মনে হয় এটা পাকিস্তান আর মানে ইন্ডিয়ার তাদেরই নিজস্ব যে ব্যর্থতাগুলো আছে। আমি আবারও ওই জায়গাটাতে যদি ফিরে যাই, যে কাশ্মীরের ওই অঞ্চলটা, কাশ্মীরকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট মিলিটারাইজড রিজন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে এই যে মিলিটারাইজড রিজন এবং যেই অঞ্চলে হয়েছে সেটা কিন্তু খুব দুর্গম এলাকা। সেখানে মানে এখানে ইন্টেলিজেন্সের তো একটা বিরাট ব্যর্থতা হয়েছে, তাই না? তো ওইটাও তো ওরা দেখবে যে ইন্টেলিজেন্সের ব্যর্থতার একটা বড় জায়গা আছে। এবং মাসকাত সাহেব যে কথাটা বলছিলেন যে এই সময় দেখেন এই যে টিটিপি যেটা বলা তাদের সাপোর্টে পাকিস্তানে এই ডিসকোর্সটাও আমি শুনেছি। পাকিস্তান কিন্তু আফগান রিফিউজিসদেরকে ডিপোর্ট করে দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা মনে করছে যে তারা টিটিপিকে সাহায্য করে এবং এই তেহরিকে তালিবান এদেরকে তারা সাহায্য করছে, এবং সেই জন্য তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে। এবং এই ধরনের জিনিসগুলোও আলোচনার মধ্যে এসেছে যে ভারতের টিটিপিকে হয়তো সহায়তা করা উচিত, সো দ্যাট পাকিস্তানের ক্ষতি হোক। তো এই যে জিনিসগুলো, যে কথাগুলো উচ্চারিত হচ্ছে,
এটা কিন্তু এই অঞ্চলের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। আপনি দেখেন এটা ভারতের নাগরিকরাও, সাধারণ মানুষরা ভয় পাচ্ছে যে কি যুদ্ধ কি লেগে গেল। বাংলাদেশেও তো আমরা ভয় পাচ্ছি যে যুদ্ধ কি লেগে গেল। আবার পাকিস্তানেও সেরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। আবারও আমি বলছি যে কি এটা তো এমন না যে এই যে নিউক্লিয়ার ইয়েগুলো, তাদের পারমাণবিক অস্ত্রগুলো, এইগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। আবার জিওপলিটিক্সের কথা আমি এই জন্য বললাম কারণ আমেরিকা অনেক দিন ধরেই চাচ্ছে, মানে এখন মানে এই পাকিস্তানে যে নিউক্লিয়ার হেডসগুলো আছে এগুলোকে স্ট্রাইক করার কথা শুনি আমরা, যেগুলো বলা হচ্ছে। আর এগুলো তো পাকিস্তানের কাছে যেগুলো আছে এগুলো তো খুবই ধরেন হাই ক্যাপেবিলিটির না, বাট নিউক্লিয়ার থ্রেশহোল্ডে তো আপনার হাই ক্যাপেবিলিটি লো ক্যাপেবিলিটি ইজ বিসাইড দ্য পয়েন্ট, এর একটা ডেটারেন্স ফ্যাক্টর হিসাবে কাজ করে। এখন পাকিস্তানে মানে এই যে ধরেন ইন্ডিয়া পাকিস্তান এদের মধ্যে তো যে দ্বন্দ্বগুলো এবং যে মাত্রায় যে ভাষায় এগুলো উচ্চারিত হচ্ছে, আমি যদি ইন্ডাস ওয়াটার ট্রিটির কথাই বলি যেটা স্থগিত করা হচ্ছে, এবং সেটা ধরেন এটা স্থগিত করার তো এটা তো কোনো আইনে আন্ডারে পড়ে না। এবং যে লজিকে বলা হচ্ছে যে তাহলে আমরা এক তো এটা মানে টেকনিক্যালিও সম্ভব না, আন্তর্জাতিক আইনেরও বিরুদ্ধে টেকনিক্যালিও সম্ভব না এটাকে ইয়ে করা, মানে সিন্ধু পানি চুক্তি, যেটা পানি বন্টন চুক্তি, হ্যাঁ ইন্ডাস মানে যেটা ওয়াটার ট্রিটি, এটা গ্যারান্টার কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। পাকিস্তান তো ইজিলি এটাকে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যেতে পারে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নিয়ে যেতে পারে আরবিট্রেশনের মাধ্যমে। এই কেসটা তো পাকিস্তানই জিতে যাবে। তাহলে এটা একটা আন্তর্জাতিক নদী, আপনি কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারেন না আপনি যে। এবং এই এরকম ধরনের চুক্তি এখন ভারত হলো মিড রাইপেরিয়ান কান্ট্রি, পাকিস্তান না হয়ে এখানে লোয়ার রাইপেরিয়ান, কিন্তু এখানে আপার রাইপেরিয়ান তো চায় না। সো এই ধরনের একটা ইয়ে যে পানি নিয়ে আমি যুদ্ধ করব, পানি বন্ধ করে দেব, এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে, তাহলে তো সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আপনি এখানে কারা এফেক্টেড হবে? সাধারণ মানুষ। এটা আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার যে এই অঞ্চলে যারা রাজনীতিবিদ আছে, যারা ক্ষমতায় থাকেন, তারা সাধারণ মানুষদের কথাটা একেবারেই চিন্তা করেন না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একটা বিরতি নিতে চাই। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন পাকিস্তানের করাচি থেকে সাংবাদিক, বাংলাদেশের সাবেক বিতার্কী মাসকাত হাসান রয়েছেন গৌতম লাহারি, ভারত থেকে যুক্ত হবার কথা রয়েছেন। আমরা গৌতম দাকে পেয়েছি। আমরা বিরতির পর আবারও এই তিনজনকে নিয়ে আমাদের আয়োজনে ফিরে আসবে। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন রয়েছেন আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী এবং পাকিস্তানের করাচিতে বসবাসরত বাংলাদেশের সাংবাদিক সাউথ এশিয়ার এডিটর ইন চিফ মাসকাত হাসান রয়েছেন আমাদের সাথে। আমরা একটু যুক্ত হই গৌতম লাহিড়ী আপনার সাথে। গৌতম লাহিড়ী, ভারতের অনগ্রাউন্ড পরিস্থিতি কীরকম? আমরা মাসকাত হাসানের কাছ থেকে শুনলাম যে পাকিস্তানের অবস্থানটা কি, এবং আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই একেবারে কেউ কাউকে ছাড় দিবে না এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে। আসলে সেখানকার রিয়েলিটিটা কি অবস্থা, অনগ্রাউন্ড পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন? ভারত পাকিস্তান এই পরিস্থিতির সর্বশেষ অবস্থানকে। ধন্যবাদ, এবং আপনাদের সকল দর্শক এবং যারা প্যানেলিস্ট আছেন সকলকে আমার শুভেচ্ছা। যদি আশা করি শুনতে পাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি, এবং বারবারই যখনই কোনো জঙ্গি হামলা ঘটে তখন সেটা আরো অবনতির দিকে যায়। এবং এটা ঘটনা যে পহেলগাঁও, যেটা ভারতের সুইজারল্যান্ড বলে খ্যাত, সেখানে নিরীহ পর্যটকদের উপর যেভাবে নির্বাচনে গুলি করে হত্যা করা হয়েছে, স্বাভাবিকভাবে গোটা ভারত জুড়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যে ক্ষোভের চাপ ভারত সরকারের উপর পড়েছে। এবং ক্ষোভ এই কারণেই যে ভারত সরকারের কেন এতগুলো নিরীহ মানুষের প্রাণ দিতে হলো, তারা কি কোনো ব্যবস্থা, আপনি দেখেছেন হয়তো যে ভারতের বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেস দল, তারা কিন্তু নিরাপত্তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা সকলে একমত হয়েছেন
যে এই বিষয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তারা সকলেই রয়েছে। নিঃসন্দেহে উত্তেজনাটা খুবই, আমি বলবো, টানটান, এবং সম্পর্ক তো তলানিতে বটেই, বহুকাল ধরেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে। এবং যে পরিস্থিতি ঘটছে আজকে, ধরুন ভারত যখন সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছে, একইভাবে পাকিস্তান থেকেও ঘোষণা করা হয়েছে যে 1972 সালের যে সিমলা চুক্তি জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেছিলেন, সেটাও তারা স্থগিত করতে পারেন। এবং যদি সেটা স্থগিত হয়, তাহলে নিঃসন্দেহে এটা গোটা উপমহাদেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাকে অস্বীকার করা যায় না, এবং যার জন্য গোটা আন্তর্জাতিক দুনিয়াও চিন্তিত। এবং নিঃসন্দেহে কোনো যুদ্ধই কোনো সাধারণ মানুষের পক্ষে কাম্য নয়, এবং সেটা সাধারণ মানুষের কাছে সেটা একটা বোঝা হয়ে এসে দাঁড়ায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বোঝা কোনোভাবেই ভারত বাংলাদেশ জড়িত নয়, অথচ তাদেরকে ভুগতে হচ্ছে। একইভাবে আর একটা কোনো যুদ্ধ হলে, একইভাবে এই যুদ্ধ যদি নিকটবর্তী প্রতিবেশী দেশের সঙ্গে হয়, সেক্ষেত্রে তো অনেক বেশি মানে বোঝা বইতে হবে ভারত এবং বাংলাদেশ উভয়ের দেশের জনতাকে। ফলে এবং সেক্ষেত্রে একটা ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার তারা কিভাবে গোটা ব্যাপারটা দেখছেন। আমরা দেখেছি যে ইউনূস সাহেব নিজে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, এবং তারা বলছেন যে গ্লোবাল টেরোরিজমের বিরুদ্ধে লড়াইয়ে তারা আছেন। ফলে একটা খুবই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিষয় আপনারা যদি ভালো করে খতিয়ে দেখেন, যে 72 সালে সিমলা চুক্তি যদি বাতিল হয় বা স্থগিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই আবার পুনরায় এসে যাবে। সেক্ষেত্রে কি হবে আমি জানি না, কিন্তু গোটা ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্যে তৈরি হচ্ছে। এটা একটা খুবই চিন্তাজনক বিষয়। ফলে যেমন করে আমরা সকলেই চাইবো যেন যুদ্ধ না হয়, দোষী যারা, তাদের প্রকৃতপক্ষে যারা দোষী, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের যেন শাস্তি হয়, তাদের বিচারের আওতায় আনা হয়, এবং এখানে কোনো সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। কিন্তু আরেকটা ঘটনা আপনাদের এইটা বলে আমি প্রথম পর্যায়ে শেষ করব, যদি আর কোনো প্রশ্ন না থাকে। যে প্রশ্ন আছে যে আপনি সেটা বললেই আমি হচ্ছে, আমরা দেখেছি যে এই ঘটনার সঙ্গে ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে হামাসের অর্থাৎ প্যালেস্তাইনের হামাস গোষ্ঠীর একটা ইনভলভমেন্ট, এবং সেটা কোনো সঠিক প্রমাণ এখনো নেই। কিন্তু পাকিস্তানের যে অধীনে যে কাশ্মীর আছে, সেখানে নাকি সম্প্রতি কিছু বৈঠকও হয়েছিল, এই বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হতে চলেছে। তা আমার ধারণা যে বাংলাদেশ নিশ্চয়ই কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হোক এটা চাইবে না, এবং তারা না, আমি একটু গৌতম ভাই আপনাকে একটু একটু বিরতি দিয়ে আমি কথা আপনার কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে যে বাংলাদেশের আসলে এই পরিস্থিতির সাথে বাংলাদেশের ইনভলভমেন্টের নাই। আমরা নিশ্চয়ই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ দুঃখ প্রকাশ করছে, সেটা পাকিস্তানি হোক, সেটা ভারতীয় হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশই হোক না কেন, আমরা প্রত্যেকের সাথে সমবেথী। বাংলাদেশ সেটার পার্ট অ্যান্ড পার্সেল, এটা পাকিস্তান ভারতের যে অভ্যন্তরীণ বিষয়। আমি একটা বিষয় একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা মাসকাত আহসান আমাদের সাথে লাইনে আছেন। আপনি বলছিলেন যে এই ধরনের ঘটনা দুঃখজনক, এবং আপনি বলছিলেন যে এখানে হামাসের একটা ইনভলভমেন্টের কথা আছে। তো ভারতীয় এত বড় গোয়েন্দা সংস্থা রয়েছে, এত বড় তাদের যে বাহিনী রয়েছে, নানা রকম বাহিনী রয়েছে, তাদের কি ব্যর্থতা ছিল কিনা, প্রথম আপনাকে যদি সংক্ষেপে কথাটা বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, কলকাতার বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গের, তিনি যে কথা বলেছেন, এই প্রেক্ষাপটগুলি আসলে কী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে আমি নিশ্চয়ই আশা করব যে মাসকাত হাসান আপনি শুনবেন। তিনি বলেছেন হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। আমি কোট আনকোট করে বলছি, গৌতম লাহিড়ী দাদা, হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, আমরা মোদির সন্তান। ইসরায়েল যেভাবে গাজাকে শেষ করেছে আমরা ওদের শেষ করব, তাদের নাম নিশানা মুছে ফেলব। এটি কিন্তু তিনি বক্তব্য করেছেন। তাহলে সেইভাবে যদি হয়, তাহলে বাংলাদেশের প্রসঙ্গে যেহেতু এনেছেন, শুভেন্দু অধিকারী কিন্তু অনেক সময় অনেক ধরনের কথা বলেন, তো এতে কি আরও উত্তেজনা অন্যদিকে ছড়িয়ে যাবে কিনা? না, এটা ঘটনা উত্তেজনা তো ছড়াতে পারেই। খুবই আশঙ্কাজনক মন্তব্য আর কি। আমি জানি না শুভেন্দু অধিকারীর মন্তব্য ভারত সরকার অনুমোদন করে কিনা, আমি সেটা এখনো জানি না। পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, 88 রাজ্যের মধ্যে, সেখানকার কোনো নেতা কোনো রাজনৈতিক কারণে একটা বিবৃতি দিয়েই থাকতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে সর্বদল বৈঠক যেটা হয়েছিল ভারতে, দিল্লিতে এই ঘটনার পর, সেখানে তার আগে জাতীয় কংগ্রেসের একটি
কার্যকরী ওয়ার্কিং কমিটি, সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, তার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তারা কিন্তু স্পষ্ট ভাষায় নিরাপত্তা ব্যর্থতার কথা কিন্তু উল্লেখ করেছে। এবং আপনি এটাও শুনলেও, আমি জানি না আপনাদের ওখানে সেটা প্রকাশিত হয়েছে কিনা, সেটা হচ্ছে যে ভারত সরকার এই প্রথম স্বীকার করেছে যে একটা নিরাপত্তা জনিত কোথাও গাফিলতি ঘটে থাকতে পারে, এবং যেটা সর্বদলীয় বৈঠকের পর ভারত সরকারের এক মন্ত্রী, তিনি কিন্তু বৈঠকে এই কথা হয়েছে, আলোচনা হয়েছে, সেটা স্বীকার করেছেন। ফলে এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে অস্বীকার কেউ করছেও না, আমার মনে হয় না অস্বীকার করার। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করা, এই বিষয়টাতে কিন্তু ভারতের অধিকাংশ দল, রাজনৈতিক দল, তারা কিন্তু এটার বিরোধিতা করে। তারা, কারণ হিন্দু তো কেবলমাত্র নয়, ওখানে যে মুসলিম ঘোড়সওয়ার, তিনি তার জীবন দিয়েছেন কেবলমাত্র টেররিস্ট মানে পর্যটকদের বাঁচানোর জন্য। প্রথম যিনি মারা যান তিনি কিন্তু একজন মুসলিম ঘোড়সওয়ার। ফলে এটা ভারতের কিন্তু, যদি আপনি শুভেন্দু অধিকার দিয়ে গোটা হিন্দুকে আপনি প্রতিনিধিত্ব উনি করেন কিনা আমি জানি না, অন্তত আমার তো করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে একজন টেররিস্টরা কিন্তু কোনো জাত ধর্ম এগুলো দেখে না, তারা তাদের যে কাশ্মীর সম্পর্কে তাদের যে ধারণা সেটাকে আন্তর্জাতিকীকরণ। এবং বিশেষ করে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছেন, যেমন ক্লিন্টন যখন সফর করেছিলেন, তখন শিখ সম্প্রদায়ের মানুষকে এভাবে হত্যা করা হয়েছিল। অর্থাৎ কাশ্মীর বিষয়টা যাতে আন্তর্জাতিক মহলে আসে, মঞ্চে আসে, সেটা করার তার একটা প্রবণতা থাকে, যেটা কিন্তু এবার আমি যেটা শেষ কথা বলবো, এই প্রথম আমরা দেখলাম কাশ্মীরের আপামর সাধারণ মুসলমান তারা কিন্তু নিন্দা করেছেন এই ঘটনা, কারণ তাদের রুটি রুজি বন্ধ হতে চলেছে। পহেলগাঁও বা এই কেন্দ্র করে ডাল লেকের সমস্ত হাউস বোট, হোটেল যত বুকিং ছিল সব ক্যান্সেল হতে চলেছে। এই সময়টা তারা রোজগার করেন সারা বছরের জন্য, শীতের তো হয় না, ফলে এই গ্রীষ্মের সময়ই হয়ে থাকে। ফলে তারা কিন্তু, আপনি দেখবেন তারা সকলেই কিন্তু বলেছেন যে তারা কিন্তু এইটা একটা অদ্ভুত দিক, এই প্রথম দেখছি, অতীতে দেখিনি, এই প্রথম দেখছি কাশ্মীরের সাধারণ মানুষ এই জঙ্গি হামলা, সন্ত্রাসবাদী হামলার বিপক্ষে রুখে দাঁড়িয়েছে। এটা একটা নতুন ঘটনা। যে আমি আপনার কাছে আবার আসবো, আমি স্টুডিওতে আসি, আমাদের সাথে মাসকাত হাসান আপনি রয়েছেন। হামাসের প্রসঙ্গ এখানে একটু আনলো গৌতম লাহিড়ী, আমি আপনার কাছে আসছি, আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? ডক্টর আমেনা মহসিন বললো যে দু একটা টুকটাক মিটিংয়ের কথাও বলা হচ্ছিল, সন্দেহ পোষণ করেছেন। দেখুন, হামাস এখন যে ধরনের পরিস্থিতিতে আছে, যে ধরনের চাপে আছে, হ্যাঁ, এখানে হামাস এসে পাকিস্তানে বসে মিটিং করে তাদের সহায়তায় কেউ কাশ্মীরে মানে অ্যাট্যাকটা করবে, এটা আমার কাছে একটুখানি অবিশ্বাস্যই মনে হচ্ছে। মানে কারণটা হলো, গাজার আপনি যদি পুরো পরিস্থিতিটা দেখেন, এবং সেখানে গাজায় যেভাবে গণহত্যা হচ্ছে, যেটাকে আমরা জেনোসাইড বলছি, আমি আমাদের অবস্থানটা থেকে বলছি, সেখানে তারা যদি এটা আরেকটা জায়গায় যে টেরোরিজমে অ্যাক্ট করায়, যেটা জানা কথায় বিশ্ব জনমত, এবং উনি নিজে বলেন যে কাশ্মীরের এই প্রথমবারে, উনি একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন গৌতম লাহিড়ী সাহেব, এটা ওখানে ওদের যারা কাশ্মীরি জনগণ তারাই বলছে যে প্রথমবার মানে ট্যুরিস্টদের উপরে অ্যাট্যাক হয়েছে, এবং এটা তাদের কালচারের বিরুদ্ধে, কাশ্মীরিয়াতের বিরুদ্ধে, যে অতিথিকে উপরে অ্যাট্যাক হয়েছে, ওরা তাদের অতিথিদেরকে যে ডিফেন্ড করতে পারেনি, এটার জন্য ওরা খুবই মানে অন্যভাবে ফিল করছে। সো যেখানে হামাসের বা ওদের প্রয়োজন এখন বিশ্ব জনমত নিজের দিকে আনা, সেখানে তারা ঠিক তার উল্টো দিকে একটা জিনিস করবে, সেটা আমার কাছে একটু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বাট উনি নিজে বলেছেন যে এটা কোনো ভেরিফিকেশন নেই, এটা রিপোর্ট আছে। তো আপনি আমাকে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন না যে তৃতীয় পক্ষের কোনো হাত আছে কি না, সেটা হতেও পারে এখানে যে কোনো তৃতীয় পক্ষের হাত আছে। তৃতীয় পক্ষের হাতের প্রশ্ন আসে, হামাস প্রশ্ন আসলে তাহলে ইসরায়েলের প্রসঙ্গ আবার আসে, ইসরায়েলের প্রসঙ্গ আসে।
আরও অনেক রাষ্ট্রের প্রসঙ্গ আমরা আনতেই পারি, আমি এখন নাম না নিয়ে বললাম সেগুলো, কিন্তু এখানে এগুলো আসতেই পারে যে এই ধরনের ইয়েগুলো কোথা থেকে বের হচ্ছে। কিন্তু আমি কোনোটাকে একদম একেবারেই রুল আউট করে দিচ্ছি না, বাট আমি যদি খুব র্যাশনালি লজিক্যালি অ্যানালিসিস করি তাহলে আমার কমন সেন্স আমাকে কি বলবে। আমার কমন সেন্স মানে যখন আমি নিজের সার্ভাইভালের জন্য আমি তো আমার ফ্রান্টগুলোকে গোটানোর চেষ্টা করব, আমি কি আমার ফ্রান্টগুলোকে কি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? সেটা তো আমি করব না। আমি তো নিজস্ব অস্তিত্ব নিয়ে সেখানে থাকবে, তারা সেখানকারই জানান দেবে, এখানে এসে তাদের আন্তর্জাতিকভাবে লাভবান হওয়ার পার্টিকুলারলি এরকম একটা পরিস্থিতিতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে তাদেরকে নির্মূল করে দেওয়ার কথা বলছে, ওখানে রিসর্ট করার কথা বলছে, ইসরায়েল এত অ্যাডামেন্ট, এইটা তো ধরেন একটা মানে তারা এটা তো সুইসাইডাল একটা জিনিস। এবং এই ধরনের কনস্পিরেসি থিওরিজ তো আমরা অনেক শুনেছি। জি জি নিশ্চয়ই। আমি একটু মাঝখানে আছেন, আপনার কাছে আছি, গৌতম লাহিড়ী আমাদের সাথে আছেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার 2 সন্দেহভাজন আদিল হোসেন ঠোকরে এবং আসিফ শেখরের বাড়ি বিস্ফোরণ ঘটিয়েছে, বুলডোজার ধ্বংস করা হয়েছে, নিরাপত্তা বাহিনী তাদেরকে সন্দেহ করছে। আপনার কাছে কি মনে হয় যে পাকিস্তান ভিত্তিক কোনো জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার কোনো সম্পৃক্ততার এখানে কোনো আপনার সন্দেহে আসে কিনা, বা পাকিস্তান গণমাধ্যম বা ভারতের গণমাধ্যমে কোনো দৃষ্টিতে আপনার এসেছে কিনা? এইটাই আসলে ওই মানে সন্দেহ করা বা অ্যাপ্রিহেন্ড করার তো সুযোগ থাকে না। যেটা পাকিস্তানের ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে যে পাকিস্তানে অনেক বিশ্বের নানা দেশের সাংবাদিকরা সেখানে অবস্থান করেন, ফলে গ্রাউন্ড রিয়ালিটিটা তারা জানেন। ফলে তারা 2014 সালের পর থেকে পাকিস্তানে যে এই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানগুলো চলেছে তার ফলাফল তারা দেখেছেন। ফলে আপনি দেখুন আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু এই যে কাশ্মীরের, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে হামলাটি সেটি সম্পর্কে বলা হয়েছে গানম্যান বা টেরোরিস্ট, কিন্তু কোথাওই কিন্তু এই যে ভারতের পক্ষ থেকে যে আরোপগুলো, ভারতের পক্ষ থেকে যে সংগঠনগুলোর নাম বলা হয়েছে সেগুলোকে গ্রহণ করা হয়। কাজেই ওই যে মানে তুলনা করা, আসলে তো বলিউডের স্ক্রিপ্ট এবং সংবাদের মধ্যে পার্থক্য আছে। সংবাদকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে তথ্য উপাত্ত দিয়ে, সেরকম তথ্য উপাত্ত যেহেতু এখন পর্যন্ত নেই, সুতরাং এ ব্যাপারে তো আসলে মন্তব্য করাই অনুচিত বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে পাকিস্তানকে দায়ী করার যে বিষয়টা আসছে সেই জায়গাটাকে আপনি নিজে কিভাবে বিশ্লেষণ করবেন, যেটি ভারত বোঝানোর চেষ্টা করছে? এটা তো আসলে আমি একটু আগেও আপনাকে বলেছি যে ভারত পাকিস্তানের অভ্যন্তরে আপনার বেলুচিস্তানে কোনো হামলা হলে সে দায় ভারতকে চাপানো হয়, ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে বা অন্য কোথাও কোনো সন্ত্রাসী হামলা হলে সে দায় আপনার পাকিস্তানকে চাপানো হয়। আমার কাছে যেটা মনে হয়, আমি এটা একটু অ্যালেগরিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 5 থেকে 10 বছর বা 15 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং অন্যান্য যে দেশগুলো মাটিতে মিশে গিয়েছিল তারা ঘুরে দাঁড়িয়ে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু পাকিস্তান এবং ভারত এই দুটি রাষ্ট্র 78 বছর ধরে ধরুন ধনীকে আরো ধনী করেছে, দরিদ্রকে আরো দরিদ্র করেছে। এরকম বৈষম্য বিধুর দেশ, এরকম কৃষক আত্মহত্যার দেশ, এরকম কর্মসংস্থানহীন তরুণ আত্মহত্যার দেশ আপনি পৃথিবীতে আর খুঁজে পাবেন। সুতরাং এই যে ব্যবসায়ী কেন্দ্রিক যে রাজনীতি বা এস্টাবলিশমেন্ট কেন্দ্রিক যে রাজনীতি এবং এই যে পরস্পরের প্রতি ঘৃণার মাধ্যমে, ঘৃণা প্রকাশের মাধ্যমে যে উগ্র জাতীয়তাবাদী মনোভঙ্গির মধ্যে দিয়ে আসলে 78 বছর নষ্টই হচ্ছে। আপনি যদি সাধারণ মানুষের জীবনমানের কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো যে এই দুটো দেশ আপনি যদি জার্মানি এবং অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন, তারা 78-80 বছরে কোথায় গেছে আর ভারত পাকিস্তান কোথায় গেছে, এর মধ্যেই এর উত্তর আছে। যখনই ভারতের অভ্যন্তরে কোনো একটি সংকট তৈরি হয় তখনই এরকম একটি অলৌকিক হামলার ঘটনা ঘটা, বা যখনই পাকিস্তানে দেখা যাচ্ছে যে ইমরান খানকে কারাগারে রাখার ফলে একটা চাপের মধ্যে পড়ছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং এস্টাবলিশমেন্ট, তখনই কোথাও একটি অলৌকিক হামলার ঘটনা ঘটা। আমার কাছে এগুলোকে মনে হয় যে জনবিরোধী কতগুলো ডিস্ট্রাকশন এবং নেসেসারি ইলিউশন
যেটা ভারত পাকিস্তানের রাজনীতির একমাত্র উপাদান। জি, আমরা আবার একটা শেষ বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ভারত পাকিস্তান পরিস্থিতির কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন ঢাকার স্টুডিওতে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, ভারত থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, এবং পাকিস্তান থেকে যুক্ত হয়েছেন মাসকাত হাসান। আমরা আবার একটা ছোট বিরতি পরে ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে আসবো। ছোটটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। ভারত পাকিস্তান পরিস্থিতির আমরা কথা বলছিলাম। আমাদের সাথে ঢাকার স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি, ইন্ডিয়া থেকে রয়েছেন গৌতম লাহিড়ী, এবং পাকিস্তানের করাচি থেকে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ মাসকাত হাসান রয়েছেন তিনি আমাদের সাথে। আমরা বাংলাদেশ, করাচি এবং ইন্ডিয়া 3 জায়গা থেকে আমরা কথা বলছি। আমি প্রফেসর আমেনা মহসিন একটু যদি আপনার কাছে আসি, যেটি গৌতম লাহিড়ী একটা কথা বললেন যে সিমলা চুক্তি বাতিল হলে বাংলাদেশও কিন্তু আমাদের একটা কথা উল্লেখ করেছেন। তো আমি আবার দাদাকে বললাম যে ভারত পাকিস্তানের বিষয়ে বাংলাদেশের আসলে সেখানে কতখানি যুক্ত হবার বিষয় থাকে, সেটি নিশ্চয়ই ওনাকে একটা প্রশ্ন করলাম। আমি যেটা আপনাকে জানতে চাই, এই যদি যুদ্ধ অবস্থা হয়, সত্যি সত্যি যদি কোনো রকম কোনো পতিত অবস্থার দিকে আমরা চলে যাই, তাহলে বাংলাদেশ কী কী চ্যালেঞ্জে পড়তে পারে? আমরা সিমলা চুক্তি ছাড়াও অন্য কী চ্যালেঞ্জে পড়তে পারে? না, দেখুন, সিমলা চুক্তি তো এক ধরনের যেখানে একটা চুক্তি ছিল যেখানে যেটা মাধ্যমে বলা হয়েছিল যে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে, মানে ভারত এবং পাকিস্তান সমস্ত ইস্যুসগুলো নিয়ে, এবং সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চুক্তি অবশ্যই ছিল। সেটার মাধ্যমে ধরেন পাকিস্তানে যারা আটকে পড়েছিল বাঙালিরা, তাদেরও রিপ্যাট্রিয়েশন প্রসেসটা স্টার্ট হয়েছিল। আবার এখান থেকে যারা যুদ্ধবন্দী ছিল তারাও এখান থেকে মানে একটা মিউচুয়াল ইয়ের মধ্যে দিয়েও তারাও ফেরত গেছিল, এবং সেটার মাধ্যমে ধরেন বাংলাদেশের সাথে মানে একটা আন্তর্জাতিক রেকগনিশন, একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়াটা আরম্ভ হয়েছিল। সেটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। এখন আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ কোনো চ্যালেঞ্জে পড়বে কিনা যদি যুদ্ধ লেগে যায়? জি, দেখুন, প্রথমে আমি আশা করব যুদ্ধ লাগবে না। আচ্ছা, কারণ এটা আমি আবারও বলছি এরা কিন্তু দুটো দেশেরই নিউক্লিয়ার পাওয়ার্স আছে। এরকম পরিস্থিতি কিন্তু দুদেশের মধ্যে ক্ষমতাবান কে বেশি নিউক্লিয়ার পাওয়ারে? দেখুন, এটা আমি বলতে পারবো না। মানে কখনো তো এরকম আবার নিউক্লিয়ার, এবং সবচেয়ে বড় কথা হলো কি নিউক্লিয়ার ইয়েতে না আপনি থ্রেশহোল্ডগুলো যে এটাতে এটা বেশি, এটাতে মানে আপনি কোথায় স্ট্রাইক করছেন সেগুলোর উপরে এটা হয়তো কোনো মিলিটারি অ্যানালিস্টই বলতে পারবে। আপাতত দৃষ্টিতে তো ধরেন কিছুটা মানে আমরা যদি কনভেনশনাল ফোর্স, আর্মি ফোর্স ধরি, তাহলে ওয়েপন ওয়াইজ ধরি, তাহলে তো ভারতেরই আছে। আবার মানুষের একটা মনোবলেরও ব্যাপার আছে। ঠিক এইভাবে আমরা কোয়ান্টিফাই করে চলতে পারবো না। আপনি কতটুকু একটা কজে বিশ্বাস করেন সেটাও একটা কথা আসে। ধরেন পাকিস্তান আর্মি তো কখনো ভাবতেই পারেনি যে বাংলাদেশে মানে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ চলেছে ওরা যে পরাজিত হবে, এটা তো তাদের কল্পনা বাইরে ছিল। বাট ইসরায়েলও উইথ অল ইটস মাইট, ওরা কি কখনো ভেবেছিল যে এরভাবে ফিলিস্তিন থেকে একটা আন্দোলন চলতেই থাকবে, তাই না? বাট পাকিস্তান ইন্ডিয়ার কেসটা কিন্তু আমি তার সাথে তুলনা করছি না। আমি এই জন্য বলছি কারণ আপনি বলছেন কে বেশি শক্তিশালী। এখানে কিন্তু ফোর্সেসে মোরালিটি অনেক কিছুই কাজ করে। বাট আমি সিরিয়াসলি আশা করছি এবং আমি বিশ্বাস করতে চাই যে এখানে যুদ্ধ লাগবে না। কারণ এরকম একটা বর্ডার এসকেলেশন বহুবার হয়েছে, তারপরে কতগুলো জায়গায় অ্যাটাক হয়েছে, টার্গেটেড অ্যাটাকস হয়েছে, পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে হয়েছে, অতীতেও হয়েছে, কিন্তু সেটা আবার ডিএসকেলেট হয়ে গেছে। এমনকি ধরেন চীনের সাথেও ট্রুপস মানে ভারতের অনেক ট্রুপস ডিপ্লয়মেন্ট সে 62 সালে পরে, তারপরে ধরেন রিসেন্টলি একটা হয়েছিল, তারপরে তো জিনিসগুলো এখন আপাতত থামা অবস্থায় আছে। সো সেটা না, এখন যদি এখানে যদি সত্যি যুদ্ধ লাগে সেটা তো পুরো মানে পার্টিকুলারলি আপনি দেখেন বাংলাদেশ পুরো বিশ্বই তাতে এফেক্টেড হবে, পুরো বিশ্বই। আপনি দেখেন ইউক্রেন যুদ্ধ, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমরা কিভাবে এফেক্টেড হয়েছে। আমরা তো সেখানে তো নিউক্লিয়াস ব্যবহার করা হয় না,
কিন্তু অর্থনৈতিকভাবে তো জি, আমরা নিশ্চয়ই, চাপে নিশ্চয়ই। মানে এই দুই পড়েছি, দেশে তাই তো- না? এই দুই দেশে তো শক্তি- যেখানে তারা আমাদের এই অঞ্চলেরই না, কিন্তু পুরো পৃথিবীতেও এফেক্টেড হয়েছে। তারপরে এখন ট্রাম্পের এই যে ট্যারিফ ওয়ার যেগুলো চলছে, সেখানে আমরা দেখছি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক টানা ভীষণভাবে একটা টানা পোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এখন যেটা প্রয়োজন হলো যে এই অঞ্চলের মানুষগুলো, পার্টিকুলারলি ট্রাম্পের এই যে ট্যারিফ ওয়ার যেগুলো, তার ইয়েতে এই অঞ্চলের সবাই মিলে যেন একটা সহযোগিতামূলক ইয়েতে আসতে পারে, সেই জায়গাগুলো প্রয়োজন। সেখানে আমরা যুদ্ধের কথা বলছি, যুদ্ধ লেগে যাচ্ছে, মানে এটাতে মানে এগুলো তো আমার মনে হয় কি এগুলো আলোচনা বা ডিসকোর্সের মধ্যে আমাদের আনাটাই বোধহয়, বা এগুলো মানে আমরা মিডিয়ায়, নিশ্চয়ই প্রত্যাশা করি যে এটা আর আমার মনে হয় যে কি জানেন, মিডিয়াও অনেকটা এই জিনিসগুলোকে এমনভাবে করছে, মানে উত্তেজিত করে ওভারপ্লে, নাকি? উত্তেজিত। এবং আমি এটা মানে কয়েকটা আমি শুনছিলাম, আলোচনাগুলো শুনছিলাম, যেখানে অনেকগুলো, আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছিলেন এবং যেভাবে ডেরোগেটরি কমেন্টসগুলো আসছিল এবং কমিউনালাইজেশন অফ দ্য এন্টায়ার থিং, সেটা তো ঠিক হচ্ছে না। মানে এটা তো এই অঞ্চলে বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কোনো কিছু হতে নিশ্চয়ই, পারে নিশ্চয়ই। আমরা একটু শুনতে চাই গৌতম লেহারি আপনার কাছ থেকে। আপনি ভারতে যে মুসলিম রয়েছেন 20 কোটিরও বেশি, 20-25 কোটির মতো হবে এখন, সেই মুসলিমদের কথা আপনি বলেছিলেন। আপনি ধর্মীয় বিদ্বেষের কথা ভারতের জনগণ হিসাবে, এবং আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন না, বাংলাদেশ জনগণও নিশ্চয়ই সেটা মোটেই বিশ্বাস করে না। এই যে সর্বশেষ যে ভারতের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, সেটি তো সংক্ষেপে বললে এইটার সাথে এই ধরনের কোনো ঘটনার লিঙ্ক আছে কিনা বা থাকতে পারে কিনা, আপনি কোনো সন্দেহ পোষণ করেন কিনা? না, আমি এটার সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে প্রথমেই বলি, আমি যুদ্ধ বিরোধী লোক। হ্যাঁ, বলে আমি যুদ্ধ চাই না কোথাও হোক। কিন্তু এটাও একসঙ্গে বলবো, যে ধরনের নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, কোথাও না কোথাও তার একটা বিচার হওয়া উচিত, তার একটা প্রতিকার হওয়া উচিত। এবং কেউ কেউ বলেছেন অতীতে যে কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা। ধরুন, এর আগে আমরা শুনেছি ভারত সরকার থেকে 80টা অন্তত ডোসিয়ার দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল। 2008 থেকে সেই মুম্বাই হানা ঘটনা, তারপরে পাঠানকোট, উড়ি, আর অনেক ঘটনা ঘটেছে। একমাত্র একটা ব্যতিক্রম ঘটেছিল 2018 বা 19-এর আগে, যে একটা ভারত সরকার একটা স্ট্রাইক করেছিল বালাকোটে। তাছাড়া তো সেই ধরনের কোনো সামরিক অভিযান তো হয়নি। কিন্তু একটা ভারতের মানুষের মধ্যে একটা সাধারণ একটা ক্ষোভ আছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, যে কোথাও না এই নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, যারা করছে, যেই করে থাকুক, তার তো একটা বিচার হওয়া উচিত। এবং বিচারের ক্ষেত্রে তো পাকিস্তানকে সবচেয়ে আগে তার ভাবমূর্তি আন্তর্জাতিক ক্ষেত্রে উজ্জ্বল করার জন্য তাকে তো একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা তার নেওয়া উচিত। আজকের একটা ঘটনা নয়, 2008-এর যারা ধরুন বোম্বাই হানার পর যারা অভিযুক্ত, যে সমস্ত টেরোরিস্ট, তারা সকলেই জানেন যে তারা পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন। ধরুন, আপনি তো জানেন যে 9/11 ঘটনার ওসামা বিন লাদেনকে তো পাকিস্তানি থেকেই আমেরিকা এসে হত্যা করেছে, তাই না? এটা অন্য কোথাও না। ফলে পাকিস্তানের একটা সামগ্রিক একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে তাদের কোথাও কোথাও কম্প্রোমাইজ করতে হতে হয়, কিছু একটা হয় কোনো কারণে। তাদেরও গণতন্ত্র বিকশিত নয়, এখনো তাদের অনির্বাচিত সরকার রয়েছে। ফলে এখন আমার কাছে, ভারতের কাছে যেটা মনে হয়, যে তারা যদি এগিয়ে আসতে, তারা যদি মনে করতেন যে এই ঘটনার তারা নিন্দা করেছেন, এটা ঘটনা, কিন্তু নিন্দা করলেও তো হবে না, তাদের তো এই জঙ্গি সংগঠনগুলো তো সেখানেই তারা বসবাস করেন। তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে কিন্তু ভারতের মানুষ কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতেন। জি দাদা, দুর্ভাগ্যজনক হচ্ছে না। কিন্তু যে কথাটা বলছি বলে শেষ করব, সেটা হচ্ছে যে সত্যি আমি চাই না যুদ্ধ, কিন্তু কোনো না কোনো কারণে যদি হয়, নিশ্চিতভাবে বাংলাদেশকে কিন্তু, বর্তমান বাংলাদেশ সরকারকে এটা কিন্তু অবস্থান নিতে হবে, যে কোনো পক্ষেই হোক, নিরপেক্ষ থাকতে পারবে। বাংলাদেশ সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে না?
মনে হয় না, আমার মনে হয় না। আচ্ছা, তারা যাক, তো তাহলে তাহলে আমরা এই আলোচনাটা আপনাকে যুক্ত করে আমরা ইমিডিয়েটলি একটা করব। তবে ভারতের ওয়াকফ আইন নিয়ে আপনারা চিন্তা করবেন, সেখানে কোনো মুসলিম সেখানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা সেটি আপনারা বিবেচনা রাখবেন এবং জনমত তৈরি করবেন। ওয়াকফের ঘটনা যেটা ঘটেছে সেটা তো ভারতে বহু গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা তো প্রতিবাদ করেছেন, ভারতের সুপ্রিম কোর্টে তারা এসেছে। জি জি, আমরা একেবারে হাতের সময় হয় না, একতরফা কোনো সিদ্ধান্ত হয় না, মানে সেই সিদ্ধান্তটা এখনো বিচারাধীন, সুপ্রিম কোর্ট এটা বিচার করছেন। ফলে যে ঘটনা ঘটেছে তাদের মানুষ সমস্ত বিরোধী দল প্রতিবাদ করেছে, তারা প্রতিবাদ করে আমি মনে করি মানবিকতার পরিচয় দিয়েছে। একেবারে শেষ মুহূর্তের আলোচনা 1 মিনিটে শেষ করতে চাই আপনার শেষ বিশ্লেষণ দিয়ে। ব্যাপারটা হচ্ছে আসলে যেভাবেই হোক না কেন একটা আলোচনার টেবিলে এই দুটি দেশকে বসতেই হবে, কেননা এই যে বালুচিস্তানেও দিনের পর দিন যে প্রাণহানি ঘটে এবং ভারতের গোয়েন্দা কুলভূষণ যাদব সেখানে হাতে নাতে ধরা পড়ে পাকিস্তানের কারাগারে রয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা উভয় পক্ষেরই কিছু ডোসিয়ার কিছু তথ্য প্রমাণ রয়েছে। তবে আবার ভারতের যেমন সাম্প্রতিক সময়ে যে ইমেজগুলো ক্ষতি হয়েছে, যে আমেরিকাতে বা এতে কানাডায় শিখদেরকে হত্যা করা কিংবা ইউরোপে তাদের যে ফেক ওয়েবসাইটের যে একটা দুর্নাম তৈরি হয়েছে, এই আন্তর্জাতিক পৃথিবীতে এই পাকিস্তানের ইমেজ তো খারাপ ছিলই, আবার ভারতের ইমেজটাও সাম্প্রতিক সময় এত খারাপ হয়ে গেছে যে দক্ষিণ এশিয়াতে আসলে আমার মনে হয় দুটো দেশেরই রিথিঙ্ক করা দরকার আছে, যে এই মাডস্লিঙ্গিং করে দুজনেই নিজেকে এই সভ্য জগতের জন্য অনুপযুক্ত বলে প্রমাণ করে ফেলছে কিনা। আমার মনে হয় আলোচনার টেবিলে ফিরতে হবে এবং যুদ্ধকে এড়িয়ে যেতে হবে যে কোনোভাবে সমঝোতার মাধ্যমে। জি প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই আশা করব মিস্টার গৌতম লাহিড়ী যারা আশাবাদ ব্যক্ত করেছেন, মাসকাত আহসান যারা আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান থেকে এবং ভারত থেকে, একই সাথে ঢাকা থেকে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন তিনিও বলছেন এবং আমি নিজেও বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং আমি মনে করি ভারত এবং পাকিস্তানের মানুষ আমরা সবাই মনে করি যুদ্ধকে এড়িয়ে চলতে হবে এবং সেই এড়িয়ে চলার মধ্যে দিয়ে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেই উত্তেজনা প্রশমিত হবে এবং দুটি দেশ তাদের যে মর্যাদার যে ক্ষুণ্ণতা আমরা দুজনের কাছ থেকে শুনলাম, সেই মর্যাদার ক্ষুণ্ণতা থেকে তারা বেরিয়ে এসে এই ভূ রাজনীতির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ববান ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের যে আলোচনা ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে সেটি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ সাংবাদিক মাসকাত হাসান এবং আমাদের ঢাকার স্টুডিওতে অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। খোদা হাফেজ।